দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ঈদ অর্থনীতি এবং সেই ঈদ অর্থনীতির একটি অংশ জুড়ে যে নারী উদ্যোক্তাদের যে ঈদ বাণিজ্য আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে এই নারী উদ্যোক্তাদের ঈদ বাণিজ্যের ক্ষেত্রে কিংবা নারী উদ্যোক্তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের যে সম্ভাবনা সেটি কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়টিও আমাদের আলোচনায় উঠে আসবে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে প্রতিষ্ঠাতা সভাপতি মিসেস নাসরিন ফাতেমা আউয়াল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আইটিএন নিউজকে আমি ধন্যবাদ জানাই আজকে আমার সাথে আলোচনা করার জন্য। জি, আমরা আলোচনার শুরুতেই যে বিষয়টা একটু জানতে চাই সেটি হচ্ছে, আমরা তো দেখি বিশেষ করে এই রমজানের পরে যে ঈদটি আসে সেই ঈদের তো প্রধান অনুষঙ্গই হচ্ছে কেনাকাটা, বিশেষ করে পোশাক, যে বেশিরভাগ মানুষ কেনে এবং পোশাকের একটা বিশাল বাণিজ্য হয় এই ঈদের সময়টিতে। কারণ অন্য ঈদটি সেটি তো আসলে কোরবানির ঈদ, ওই সময় তো মানুষ বেশি পোশাক কেনেন না, সবচেয়ে বেশি পোশাক কেনেন এই ঈদের সময়টিতেই। তো এই সময় তো নিশ্চয়ই যারা নারী উদ্যোক্তা যারা আছেন, আপনারা যারা আছেন কিংবা আপনাদের সংগঠনের যারা সদস্য আছেন কিংবা সারা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে নারী উদ্যোক্তারা আছেন, তারা তো বিভিন্ন পণ্য তৈরি করে, বিশেষ করে পোশাক তৈরি করে তারা বিক্রি করে। তো আসলে এই সময় আসলে তাদের ব্যবসাটা আসলে কেমন হয়? আপনাকে ধন্যবাদ। আমি একটু আগাম ঈদ মোবারকও জানিয়ে রাখি, যেহেতু আর কদিন পর ঈদ আসছে। তো আমাদের নারীদের, অ্যাকচুয়ালি এসএমই নারীদের কথাই আমি বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো আউটলেট নেই যে তারা আউটলেট থেকে বিক্রি করবে। তো তারা এখন, আমরা কি করি, আমরা আগেও করেছি, আগে অনেক এভরি ইয়ারই আমরা করতাম আসলে এই ঈদের টাইমে মেলা করতাম নারী উদ্যোক্তাদের জন্য, যেখানে নাকি ঢাকার বাইরের নারীরা প্লাস আপনার ইন্টারন্যাশনাল নারীরাও ওনাদেরও প্রোডাক্ট নিয়ে ওনারাও অংশগ্রহণ করতেন। এবং এর মাঝে কিছুটা বছর অবশ্য আমরা করতে পারিনি, যাই হোক করা হয়নি। আবার আমরা নতুন করে এবার শুরু করছি। এবার আমরা হঠাৎ করেই আবার নতুন করে শুরু করলাম একদম রমজানের শুরুতে। তো আমাদের একটু ছিল, দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে রমজানের শুরুতে তো আমরা ইউজুয়ালি করি না, মাঝের দিকে করি। তো রমজানের শুরুতে আমাদের কেমন হবে, কিন্তু মাশাআল্লাহ আমি দেখলাম যে ঢাকার বাইরের অনেক নারী আপনার প্রোডাক্ট নিয়ে তারা এসছে। শুধু ঢাকার বাইরের বলবো না, ইন্টারন্যাশনালিও নারীরা যোগ দিয়েছেন এই মেলাতে। এবং এই মেলাতে যে ওনাদের যে সেলটা হয়েছে, খুবই ভালো সেল হচ্ছে প্রত্যেকের, কাউকে আমি বলতে পারবো না যে এর খারাপ বা কিছু হয়েছে। সব মিলে বেশ ভালো একটা সাড়া পাওয়া গেছে। আর নারীদের জন্য কিন্তু এটা একটা বিরাট প্ল্যাটফর্ম যেখানে ওনারা এগুলো বিক্রি করতে পারেন ঈদের আগে ওনাদের প্রোডাক্টগুলো। আবার আরেকটা আছে যে অনলাইন বিজনেসটা আপনি দেখবেন কোভিডের পরে কিন্তু অনেক বেড়েছে, কারণ কোভিডের টাইমে আপনার কাজ করার সুযোগ পেয়েছে, সেল করার সুযোগ পায়নি। অনেক নারী উদ্যোক্তা তো এখন অনলাইনে যুক্ত। হ্যাঁ, এখন অনেক অনলাইনে যুক্ত আছে, কিন্তু আবার সমস্যাও আছে। সাইবার বুলিও হচ্ছে অনেকেই। তাদেরকে যদি কোনো জায়গা করে দিতে পারি যে তোমাদের প্রোডাক্টটা এখান থেকে তোমরা সেল করবে। যেমন আমাদের আরেকটা আছে যে সেউতি নামে একটা আউটলেট আছে, উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের। তো সেউতির প্রোডাক্ট কিন্তু আমাদের না, সেগুলো এসএমই নারীদের প্রোডাক্টগুলো এনে আমরা বিক্রি করি। এবং সেই নারীদের প্রোডাক্টগুলো ওনারা প্রাইসটা যা রাখেন সেই প্রাইসটাই ওনারা নিয়ে যান, যার জন্য নাকি একটা ভালো একটা বলবো প্ল্যাটফর্ম যেখানে নাকি নারীরা স্বচ্ছন্দে ওনাদের প্রোডাক্টগুলো সেল করতে পারেন। জি, না যেমন সেউতির কথা আপনি বললেন, পাশাপাশি আপনি অনলাইনের কথা বললেন এবং মেলার কথা বললেন। আসলে আর কি ওয়ে হতে পারে যে এই ঈদ কিংবা বড় বড় উৎসবগুলোকে কেন্দ্র করে নারীরা যাতে তাদের পণ্যগুলো বিক্রি করতে পারে, এটার আর কি বিকল্প হতে পারে? আপনার বড় বড় যে মার্কেটগুলো আছে তারা হয়তো কিছুটা জায়গা দিতে পারে নারীদের, কিংবা এই নারীদের প্রোডাক্টগুলো তারা নিতে পারে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। বড় বড় কি বলে আপনাকে সেলস সেন্টারগুলো, তারা নিজেদের বড় বড় ইয়েগুলো নিয়েই ব্যস্ত। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে ক্ষুদ্র নারীরা যে প্রোডাক্টগুলো তৈরি করছে এগুলোরও কিন্তু অনেক ডিমান্ড আছে। তো অতএব আমি এটা বলবো যে বড় সেলস সেন্টারগুলোকে
ক্ষুদ্র নারীদেরকে সাহায্য করো, সাহায্য মিন্স সাহায্য না, জাস্ট সাপোর্ট দাও, যে তোমরা কিছুটা জায়গা তাদেরকে ছেড়ে দাও, তারা সেখানে ঈদের আগে এসে বিক্রি করুক, কিংবা তাদের প্রোডাক্টগুলো তোমরা নিয়ে তোমরা এটা বিক্রি করো। তাতে কিন্তু আরেকটা হেল্প হবে নারীদের। আর এই মেলাগুলো যেন যদি গভর্নমেন্ট লেভেল থেকে আর একটু বড় আকারে ডিসপ্লে সেন্টারের মতো একটা বড় একটা জায়গা যদি করে, যে সেখানে ছোটো ছোটো বুথ করে দিল, নারীরা এসে ঈদের টাইমটা ওনারা এগুলো বিক্রি করলেন, সেটাও কিন্তু আরেকটা সাহায্য হতে পারে। কিন্তু আপা এটা তো ঠিক যে ঈদের সময় নারী উদ্যোক্তাদের একটা হিউজ পরিমাণ বিজনেস তো হয়। অবশ্যই অবশ্যই, এটা তো হয়, ঈদে হয় আপনার, আরেকটা হয় আপনার পয়লা বৈশাখে। হ্যাঁ, তো এবার ঈদ এবং পহেলা বৈশাখ তো এক পাশাপাশি হয়ে যাচ্ছে। এবার তো একদম পাশাপাশি হয়ে গেল। তো আমরা আশা করছি যে এই ঈদে তো ভালোই বিক্রি হচ্ছে, মনে হচ্ছে। মেলা করে দেখলাম, এবং শুধু আমাদের মেলা না, আরও কয়েকটা মেলা কিন্তু হচ্ছে একটার পর একটা। সো এই মেলাগুলোতে এই নারীরা পার্টিসিপেট করে তাদের প্রোডাক্টটা ভালো মতোই তারা সেল করতে পারছে, এবং এরপরে পয়লা বৈশাখ আসবে, তো সেখানেও আমার মনে হয় একটা ভালো সেল হবে নারীদের। আর নারীরা যখন নাকি পুঁজিটা ঘরে নেয়, সেই পুঁজিটা কিন্তু আপনার ঘরের ঘরের জন্যই এটা ব্যয় হয়, আপনার বাইরের জন্য না। তো সেদিকটাও দেখতে হবে যে তার বাচ্চাগুলোর যে আপনার টিফিন দেয়া হয়, এই নারীদের পয়সাই কিন্তু। তারপরে স্কুলের একটু ভালো কাপড়, তারা তো অর্থনীতিতে এবং তাদের পরিবারেই তো আসলে অবদানটা রাখছে তারা। আপা আমি একটু আগের কথা প্রসঙ্গে যাই, সেটি আপনি বলছিলেন যে বড় বড় যেগুলো শপিং মল কিংবা ব্যবসা কেন্দ্র কিংবা সেল পয়েন্ট যেগুলো আছে, সেগুলোতে যদি আপনাদের কোনো শোরুম থাকতো তাহলে হয়তো ভালো হতো। তাহলে সেইটা কি সরকারের মধ্যস্থতায় হতে পারে, নাকি আপনারা নিজেরাও উদ্যোক্তা যারা আছেন, যারা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তো একটা বড় শোরুম করে সেখানে তো একটা আউটলেট করা যেতেই পারে? সেরকমের কোনো চিন্তাভাবনা আপনারা করছেন কি না? সেটা যেতেই পারে। আপনি গভর্নমেন্টের কথা বলছেন, গভর্নমেন্ট কিন্তু জৈতি নামে একটা আউটলেট করেছে, কিন্তু ওখানটায় তারা কি করছে, ছোট ছোট উদ্যোক্তাদেরকে স্টলের মতো করে দিচ্ছে, কিন্তু তাদের থেকে টাকাও নিচ্ছে অনেক। সো যেখানে নাকি আপনার নারীরা খুব একটা কিছু করতে পারছে না। আর আপনি অ্যাসোসিয়েশনের কথা বলছেন, আমরা তো রেডি, কিন্তু আমাদের তো সেরকম পুঁজি নাই। পুঁজি মিন্স, পুঁজি থাকলেও আমরা একটা বড় যে শোরুম করবো এই নারীদের জন্য, সে এবিলিটিটা ওয়েবের নেই। উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এদের নেই। তো যদি গভর্নমেন্ট থেকে একটু সাহায্য পাওয়া যায়, তাহলে আমরা তো জানি যে প্রত্যেক বাজেটের সময় নারী উদ্যোক্তাদের জন্য একটা বড় অঙ্ক অ্যালোকেশন থাকে, সেইটা কি আপনারা পান না বা বিগত সময়ে পাননি? দেখুন, সবসময় বড় একটা বাজেটে অ্যালোকেশন থাকে, আমরাও একটা বিরাট বাজেট দেই মিন্স যেটা নাকি দরকার। কিন্তু আনফর্চুনেটলি আপনি দেখবেন যে গত বছর পর্যন্ত প্রত্যেকবারই বাজেটের বেশিরভাগ অংশই ফেরত চলে গেছে। তাদের কথা আমরা নারী খুঁজে পাই না, উদ্যোক্তা নারী খুঁজে পাই না। আসলে এটা তো কোনো কথা হলো না। ওনারা আমাদের সাথে, এতগুলো অ্যাসোসিয়েশন আছে, মহিলা চেম্বার আছে, তাদের সাথে ওনারা তো যোগাযোগ যদি করে, তাহলে না আপনি নারী খুঁজে পাবেন। আপনারাও কি যোগাযোগ করেন না? আমরা করলে তো হবে না, গভর্নমেন্টকে যে আমরা বললাম, কিন্তু আমাদেরকে নিয়ে তো একটু মিটিং। তারা যেহেতু বলছে যে খুঁজে পাচ্ছেন না তারা, ওই জন্য বললাম যে আপনারা উইলিংলি তাদের সঙ্গে যোগাযোগ করছেন কিনা। আমরা যে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করছি, কথা বলছি, 1-to-1 মিটিং করে চলে আসছি, কিন্তু এটা তো লাভ হচ্ছে না। আপনার তো একটা ওনাদের উদ্যোগটা নিতে হবে অ্যাকচুয়ালি, নিয়ে তা আমাদের সাথে বসে আমরা কি চাচ্ছি, আমরা কি চাচ্ছি, মানে এসএমই নারীদের দরকারটা কি, সেই জিনিসটা আমাদের থেকে যদি ওনারা নেন তাহলে একটু ভালো হয়। ওনারা যে বাজেটটা, এই বাজেটটা তাহলে ফেরত যাবে না। আর আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে ঈদের সময় যে কেনাকাটার কথা আমরা বললাম, তো এখন তো আসলে মানুষের জীবনযাত্রার ব্যয় তো অনেক বেশি, খাদ্য মূল্যস্ফীতি বেশি, খাবার কিনতেই মানুষের বেশিরভাগ অর্থ চলে যাচ্ছে। এরপরেও আপনারা আসলে পোশাক, মানুষ তো খাবারের চাহিদাটা মিটিয়ে পরে তারপর পোশাক কিংবা অন্যান্য সৌন্দর্যের বিষয়গুলো তারা বিবেচনায় নেয়। তো আপনারা যে মেলা করলেন কিংবা আপনারা যে প্রদর্শনী করলেন, তাতে করে এই উচ্চ মূল্যস্ফীতির সময়ে কেমন সাড়াটা আপনারা পেয়েছেন, বা এইটার কোনো প্রভাব আসলে এখানে পড়েছে কিনা অন্যান্য বছরের তুলনায়? এই প্রশ্নের উত্তরটা আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাইব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ঈদ অর্থনীতি এবং এই ঈদ অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের যে ব্যবসা বা তারা কিভাবে অবদান রাখছে সেসব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। জি, বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। জি, বিরতির আগে আমি যে প্রশ্নটি করেছিলাম যে এই যে এখন তো মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তো আপনারা যে মেলা করলেন সেক্ষেত্রে আসলে কেমন সাড়া পেলেন অন্যান্য বছরের তুলনায়? আমরা তো অনেক বছর করিনি, অনেক বছর পরে আবার শুরু করলাম। মানে আগের অভিজ্ঞতায় তাতে করে আমার মনে হয় যে আমরা বিপুল সাড়া পেয়েছি সত্যিকার অর্থে। যে আমরা আশা করছি যে নেক্সট ইয়ারও যে আমরা করব এর থেকে বেশি কিছু আসবে। তো এখন আমরা আরেকটা জিনিস এখানে কিন্তু অ্যাড করেছি যে স্কুলের বাচ্চাদেরকে এনে চিত্র অঙ্কন করেছি, যে মারা যে কি করে, মারা যে কত খাটে, সেই জিনিসটাও কিন্তু বাচ্চারা এই বয়স থেকে বুঝুক, এই বয়স থেকে জানুক, তাহলে তারাও সাহায্য করবে, সংসারের সাহায্য তারাও করবে এবং তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মায়েদেরও যে কতটা অবদান একটা সংসারে, শুধু বাবারই না। কিন্তু দেখা যাচ্ছে কি বাংলাদেশের অর্থনীতিতে তো মানে নারীরা যে ঘরে যে কাজটা করে সেইটা তো আসলে জিডিপিতে হিসাব হয় না। সেটা হিসাব হয় না, সেটা হিসাব হলে তো আমার মনে হয় 40%-এর উপরে চলে যায় অর্থনীতি নারীর অবদানটা, নারীর অবদান অর্থনীতিতে। তো সেটা আমি আশা করি এই বছরে বাজেটে যেন সেটাকে ইনক্লুড করা হয়। আমরাও সেরকম একটা চিন্তা করি, বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন আমরা আশা করি তারা তো খুব ভালো ভালো সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তো এক্ষেত্রেও এটাও একটা উদ্যোগ হোক, আপনারা এই দাবিটা জানাবেন কিনা? এটাও একটা, অবশ্যই আমরা সেটার জন্য করছি যে এই একটা দাবি আমরা জানাবো। এবং এই দাবিটা কিন্তু অনেক পুরনো দাবি, কিন্তু কখনোই তো কেউ এটার দিকে দেখছে না। তো আমি আশা করি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক রিফর্ম করছেন, না অনেক কিছু, এটাও একটা রিফর্মের মধ্যে আনা উচিত, যে নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য আসলে সত্যিকার অর্থে কী করা উচিত। আর পুরুষদের মাইন্ডসেটটা যদি চেঞ্জ না হয় তাহলে নারীদেরকে এগিয়ে নেওয়া সম্ভব না, যেভাবে এগিয়ে নেওয়া উচিত। পুরুষতান্ত্রিক মানসিকতার এখনো চেঞ্জ কি হয়নি? আগের চেয়ে কি একটু চেঞ্জ হয়নি? আগের থেকে একটু চেঞ্জ হয়েছে, আমি না বলবো না, কিন্তু আপনি এখনো দেখেন এভরিডে এখন খবরের কাগজ খুললেই দেখা যায় ধর্ষণ হচ্ছে, নারীর উপরে নির্যাতন হচ্ছে, ইফটিজিং হচ্ছে। তো এখনো কেন হবে না, আমি ব্যবসার ক্ষেত্রে বলছি যে এটা তো ব্যবসার ক্ষেত্রেও, কিন্তু কারণ আপনি ব্যবসা করতে তো বাইরে যেতে হবে আপনাকে, আমি একটা নারী, আমাকে বাইরে যেতে হবে। ওই জায়গা থেকে আমরা আসলে কতদূর এগোতে পেরেছি? আমরা খুব একটা, এক পা আগাই তো 2 পা পিছাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমরা সন্ধ্যার পর তো এগোতেই পারি না, কারণ আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যদি ঠিক না হয় তাহলে তো একটা নারীর পক্ষে সম্ভব না সন্ধ্যার পরে কাজ করতে যাওয়া। আর আপনি তো সারাদিন কাজ করবেন, সন্ধ্যায় কাজ করবেন না, তাহলে তো আপনার বিজনেসে তো লাভ হচ্ছে না। তাহলে তো আপনি একটা টিচার বা অফিসিয়াল কোনো একটা অফিসারের মতো কাজ করছেন 9টা 5টা। কিন্তু একটা নারী উদ্যোক্তাকে কিন্তু, যে কোনো উদ্যোক্তা, ছেলে উদ্যোক্তাও বলবো, 9টা 5টা কাজ হয় না। তাদেরকে সারাদিন, রাতের বেলাও মাথা ঘামাতে হয়, রাতের বেলাও তাদের মিটিং থাকে, অনেক কিছু থাকে। তো সেগুলি কিন্তু একটা পুরুষ করতে পারছে, কিন্তু একটা নারী করতে পারছে না। তো সেই জায়গাটা একটা বিরাট বাধা এখনও আছে। আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যতদিন ঠিক না হবে এই বাধাটা উত্তরণ করতে পারবো না আমরা। এবং তার সাথে আপনার পুরুষদের মাইন্ডসেটটা অবশ্যই বদলাতে হবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আপনারা তো বিভিন্ন সভা সেমিনারে যখন আপনারা বক্তব্য দেন বা আমরাও সাংবাদিক হিসেবে যখন আমরা সেগুলো কাভার করতে যাই, তখন কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার কথা বলেন। তো আসলে নারী উদ্যোক্তাদের জন্য আসলে সবচেয়ে বড় সমস্যাটা আসলে কোনটা? তাদের কি অর্থায়নটা বড় সমস্যা, নাকি তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলো বিক্রির সমস্যা? আমি বলি সমান সমান। আপনার অর্থায়ন যেরকম সমস্যা লোন পেতে, এখন শুনেছি বাংলাদেশ ব্যাংক একটা স্কিম দিয়েছে, হোপফুলি সেটা বাস্তবায়িত হয়। আগেও অনেক স্কিম ছিল, তারপরেও নারীদের সমস্যা আপনার লোনের, নারীদের সমস্যা আপনার ডিসপ্লে সেন্টারের, নারীদের সমস্যা আপনার ইনফরমেশন, যে এই নারীর প্রোডাক্ট অ্যাকচুয়ালি কোন বাজারে বিক্রি হবে, সেটাও কিন্তু একটা বিরাট সমস্যা। কারণ আপনি সব জায়গায় সব ধরনের প্রোডাক্ট, সেইটা কি আপনারা অ্যাসোসিয়েশন থেকে সেগুলো কি আপনার দিক নির্দেশনা দিচ্ছেন না? আমরা দিচ্ছি দিক নির্দেশনা অবশ্যই, কিন্তু তারপরেও গভর্নমেন্টের থেকেও একটা যদি না আসে তাহলে আমাদের জন্য সেরকম এগোনোর সম্ভব না। যেরকম আপনার এসএমই ফাউন্ডেশন, ওনারা ট্রেনিং করাচ্ছেন, 5 দিনের ট্রেনিং হরহামেশাই হচ্ছে না, এভরি মান্থই হচ্ছে, দ্যাটস গুড, সেই ট্রেনিংটা দরকার আছে।
কিন্তু তার সাথে আপনার একটা 1 মাস পরে একটা ফলো আপ ট্রেনিং, আবার আপনার যখন কি ট্রেনিংটা হয়ে গেল 5 দিনের, অনেক নারীকে দেখবেন খুবই ইন্টারেস্টেড যে সে চাচ্ছে এখনই আমি বিজনেসটা শুরু করি, কিন্তু আপা আমার তো পুঁজি নেই, তো সেখানে আবার সে পড়ে যাচ্ছে। তো এখন এসএমই ফাউন্ডেশন যদি আপনার ট্রেনিংয়ের সাথে সাথে যদি আপনার কয়েকজনকে বেছে দেখে যে যারা নাকি আসলে পোটেনশিয়াল, তাদেরকে অর্থায়নের যদি সুযোগ দেয়, যদি সাথে সাথে একটু অর্থায়নের সুযোগটা করে দেয়, তাহলে কিন্তু অটোমেটিক অনেক নারী উঠে আসবে। না, আমরা তো দেখি যে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের কথা আমরা শুনেছি নারী উদ্যোক্তাদের জন্য, পাশাপাশি বিভিন্ন ব্যাংকে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ডেস্ক রয়েছে এবং নারী উদ্যোক্তাদের অনেক সময় জামানতবিহীন ঋণ দেয়া হচ্ছে, এরকম নানান কথা কিন্তু আমরা শুনি, কিন্তু আসলে প্রকৃত বাস্তব চিত্রটা আসলে কি সেটি আসলে আপনার কাছে একটু জানতে চাই। তবে তার আগে নেব আবার আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ঈদ অর্থনীতি নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মিসেস নাসরিন ফাতেমা আউয়াল। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি যে প্রশ্নটি করেছিলাম, যে আপনি বলছিলেন যে বাংলাদেশের নারীদের অর্থায়ন সমস্যাটা এখনও রয়েই গেছে, কিন্তু আমরা তো দেখছি বিভিন্ন সময় আমরা রিপোর্টও করেছি, আমরা রিপোর্টাররা, তারপর ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করেও আমরা জানতে পারি, বা আপনারাও বলেন যে পুনঃ অর্থায়ন তহবিল গঠিত হয়েছে, নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকগুলো আলাদা ডেস্ক করেছে, তাদেরকে জামানতবিহীন ঋণ দেয়া হচ্ছে, এরকমের আমরা তো শুনি, কিন্তু আসলে বাস্তব চিত্রটা আসলে কি, আসলে আপনাদের অভিজ্ঞতা থেকে একটু যদি বলতেন। আসলে স্কিমগুলো আছে, আপনি যেগুলো বলছেন প্রত্যেকটা স্কিমে আছে। প্রত্যেকটা ব্যাংকে গেলে দেখবেন একটা বুথ আছে আলাদা নারীদের জন্য, কিন্তু কয়টা নারী ওখানে কাজ করতে পারে, কয়টা নারী যে সাহায্য পেয়েছে ওখানে, এটা আমি জানি না। হ্যাঁ, সেটাগুলো এখন ব্যাংকাররা চাচ্ছে আপনার বড় বড় কোম্পানিগুলিকে রিশিডিউল, আর ছোট উদ্যোক্তাদেরকে তারা ভাবছে যে ক্ষুদ্র, এই অল্প ঋণের চেয়ে বরং আমি বড় ঋণের পিছিয়ে দৌড়াই, তো বড় ঋণ দিতে যেয়ে রিশিডিউল করছে, ডিফল্টার হচ্ছে, বাট ক্ষুদ্র নারীর কিন্তু ডিফল্টার হচ্ছে না। তো আপনি যদি ক্ষুদ্র নারীদেরকে বেশি করে ঋণ দেন তাহলে আপনি ডিফল্টার পাচ্ছেন না। আর ওয়ারেস আপনারা কিছুতেই ব্যাংকাররা শুনতেই রাজি না যে ক্ষুদ্র নারীদেরকে ঋণ দিলে যেই ঋণটা ফেরত আসবে এবং এটা যে তাদের ব্যাংকের জন্য ভালো, সেটা তারা মনে করছে না। এখনও আমি দেখি না তারা এটা নিয়ে চিন্তা করছে না, ব্যাংকের মনোভাবটা আসলে কি? ব্যাংকের মনোভাব ওই যে বড় বড় ইয়েদের পিছিয়ে ঘোরাফেরা করা, যার জন্য আজকে ব্যাংকের অবস্থা দেখেন, কতগুলো ব্যাংক সিক হয়ে যাচ্ছে, সিক হয়ে গেছে, হয়ে যাচ্ছে। তো এগুলো তো আমি বলবো ব্যাংকারদেরও দোষ আছে। তো সেখানটা ব্যাংকারদেরও উচিত এগুলো দেখা, এবং সেন্ট্রাল ব্যাংক তো দিয়ে দিয়েছে যে তোমরা এত টাকা দিতে হবে তোমাদের, কিন্তু কটা ব্যাংক আপনার সেভাবে দেয়, আর কাদেরকে দেয় চেনা জানা, দিচ্ছে না যে তা বলবো না, চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এ ধরনেরই যে আমি চিনি, কিন্তু যাদেরকে চিনি না তাদেরকে কিন্তু দেওয়ার ইয়েটা করে না। আরেকটা প্রবলেম আছে আমি বলি, সেটা হলো যে ব্যাংকে গেলে আপনার অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয়, তো ফর্ম ফিল আপ করতে হবে ঠিকই আছে, এটা অবশ্যই আপনাকে তো তাদেরকে একটু শিখিয়ে দিতে হবে, একটু বুঝিয়ে দিতে হবে, এটা ফর্ম ফিল আপটা করলে আপনার কোনো লস নাই বা কোনো খারাপ কিছু করছে, সেটা তো আপনার অ্যাসোসিয়েশন থেকেও বুঝিয়ে দিতে পারেন। কিন্তু সেটা আমরা বুঝিয়ে দিই, কিন্তু আপনি যখন একটা ব্যাংকে যান, আপনাকে যখন কাগজগুলো দেয়া হয়, তখন তো এখন একটা অ্যাসোসিয়েশন থেকে তো সেরকম তো ইয়ে নাই যে কেউ তার সাথে যেয়ে তাকে, প্রত্যেকে তো পারবে না, 2-1জনকে ঠিক আছে, সেরকম আমরা করেছিও, কিন্তু সবার সাথে তো আমরা যেতে পারবো না, এবং পুরো বাংলাদেশেই কিন্তু এটা এই সিনারিও। ফোনেও আমরা অনেক ব্যাংকে বলেছি যে হ্যাঁ প্লিজ ওকে দিয়ে দেন, ও ভালো এন্টারপ্রেনার, মানে আমরা চিনি, আমাদেরই মেম্বার, এভাবেও আমরা অনেক ব্যাংকে বলেছি, কিন্তু আপনি তো প্রত্যেকটা ক্ষেত্রে তো আপনি বলতে পারবেন না, এবং প্রত্যেকটা ক্ষেত্রে নারীরাও ফোন করার সাহস পায় না যে ফোন করে বলি ব্যাংকারের সাথে কথা বলতে, সেটাও তো আরেকটা, আর সবসময় সম্ভব হয়ে ওঠে না, এটাও আরেকটা কথা। তো সেখানে ব্যাংকাররা যদি ওই ফর্মগুলিকে নিজেরা একটু সাহায্য করে ফিল আপ করে দেয়, সাহায্য করে ফিল আপ করতে, আর হাজব্যান্ডের সিগনেচার যদি না দরকার হয়,
কারণ একটা হাজব্যান্ড যখন একটা বিজনেস করে মহিলার সিগনেচার দরকার হয় না, তো সেখানটায় আপনার হাজব্যান্ডের সিগনেচার কেন দরকার হবে? আমি বিজনেস যখন করতে গেলে সিগনেচারের জন্য যাচ্ছে তখন কি হাজবেন্ডরা দিচ্ছে না সিগনেচার? হাজব্যান্ডরা তো ভয় পায় যে আমার এতটুকু জমি আছে, কি আমার এতটুকু সম্পত্তি আছে, আমি এখন এখানে সাইন দিব, মহিলা ডিফল্ট যদি করে তাহলে তো আমার আমার সব গেল। কিন্তু সাইন কেন করতে হচ্ছে আপা? আমরা তো জানি যে অনেক সময় অনেক ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংকও বলছে জামানতবিহীন তো লোন দেয়া হচ্ছে, তাহলে সেখানে আবার জামানতবিহীনেও আপনার সিগনেচার দরকার করছে। তো এখন একটা হাজব্যান্ড তো ডেফিনেটলি একটা মেল মেম্বার চাবে না যে আমার আমার সম্পত্তিটা চলে যাক, তারা এই ধরনের মনে করে। কিন্তু নারীরা কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি, নারীরা কিন্তু লোন টোন নিয়েছে, অনেক নেয়নি যে তা না, কিন্তু আজ পর্যন্ত শুনিনি কোনো নারী ডিফল্টার। কিন্তু পুরুষদেরকে এভরিডেই শোনা যায়, খবরের কাগজ খুললেই দেখা যায় যে কত পুরুষ ডিফল্টার। না, অনেক সময় ব্যাংকের পক্ষ থেকেও আমাদেরকে বলা হয়, সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তারা যে সমস্ত পণ্যগুলো তৈরি করছেন তার মধ্যে আসলে বৈচিত্র্য কম। দেখা যাচ্ছে যে বেশিরভাগ নারী উদ্যোক্তার তারা তৈরি পোশাক, মানে পোশাক তৈরি বা পোশাক ব্যবসার সাথে জড়িত, কিন্তু সেখানে যে নিত্য নতুন ইনোভেটিভ যে বিষয়টা সেই জিনিসটা তারা পান না। এ কারণেও ব্যাংকগুলোর আগ্রহ কম। তো আমার কথা হচ্ছে যে কেন নারী উদ্যোক্তারা শুধুমাত্র গুটি কয়েক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ তারা থাকছে? শাড়ি, গৃহস্থলী পণ্য কিংবা কারুপণ্যের মতো বিষয়গুলো, সেগুলো বাদে এখন তো সমাজটা অনেক চেঞ্জ হয়ে গেছে, পৃথিবী বদলে গেছে, কেন নিত্য নতুন আইডিয়া নিয়ে নারী উদ্যোক্তারা খুব বেশি আসতে পারছে না? নিত্য নতুন আইডিয়া নিয়ে নারীরা কিন্তু করছে। একটা কথা হলো আপনার, আমি একটু মানে সেটা স্লো তো গতি কেন, মানে গতিটা না স্লো তো গতি, কারণ কি এরা যে কাজগুলো করছে, হ্যান্ডিক্রাফটসের কথা বলি, এদের তো আউটলুক, এরা তো জানে না, এদের তো সেরকম কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে না যে তোমরা এই ধরনের ডিজাইন করতে পারো, ওই ধরনের ডিজাইন, এগুলি তো কোনো সেরকম কিছু করা হচ্ছে না। গতানুগতিক ট্রেনিংগুলোও কিন্তু গতানুগতিক চলছে। আমরা যেমন চায়নায় গেছিলাম, চাইনিজ গভর্নমেন্ট আমাদেরকে একটা ইনভিটেশন পাঠিয়েছিল, 100 উমেন অন্টারপ্রেনার নিয়ে আমরা গেছিলাম কুনমিংয়ে। তো সেখানটায় যে আমরা দেখলাম যে ওদের প্রোডাক্টটা, তো ওদের আবার ম্যান পাওয়ার শর্টেজ, তো ওদের সাথে আমাদের একটা কথা হলো যে ওদের ওদের জিনিসটাকে ওরা আমাদের এখানে পাঠাবে, প্রথমে ওরা পাঠাবে ওদের ট্রেনার, আমাদের এখানে ট্রেন করবে নারীদের। আপনারা ডেলিভারি হ্যাঁ, তারপরে না প্রোডাক্টটা পাঠালে আমরা ওটার উপরে কাজ করবে নারীরা, তারপরে আবার ওদেরকে ফেরত দিবে, লাইক গার্মেন্টসের মতন। তো সেটা যদি সেরকমও যদি আমাদের গভর্নমেন্ট করে, কিংবা আপনার ফিলিপিনে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তার মানে আমার আপনি বলতে দেখা চাচ্ছেন যে গভর্নমেন্টের দিক থেকে আসলে ইনিশিয়েটিভটা কম? খুবই কম, খুবই কম, আমি বলবো একদমই নাই এ ধরনের ইনিশিয়েটিভ, আমি একদমই দেখছি না। আপনি শুধু ট্রেনিং, গতানুগতিক ট্রেনিং আপনি দিচ্ছেন, নতুন কিছু আপনি ট্রেন আপ করেন। আর নারীরা যে শুধু এখানে আটকে আছে তা না, হ্যান্ডিক্রাফটসে আটকে আছে তা না, আজকে কিন্তু দেখবেন নারীরা কিন্তু সিএনজি স্টেশন চালাচ্ছে, রেস্টুরেন্ট করছে, রাইট, রেস্টুরেন্ট তো প্রচুর হচ্ছে, প্রচুর হচ্ছে। এ ধরনের অনেক কিন্তু ডিফারেন্ট সেক্টরে নারীরা যাচ্ছে, কাজ করছে, আপনার নিজেরা স্কুল দিচ্ছে, সেগুলো ট্রেনিং সেন্টার করছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংকগুলোর যে এজেন্ট ব্যাংকিং শাখা আছে না সারা বাংলাদেশ জুড়ে, সেগুলোর 50% নারীদের হতে হবে বা নারীদেরকে দিয়ে দেয়া হবে। সেই এজেন্ট ব্যাংকিংকে শাখাটা নারীরা চালাবে। তাহলে তো খুবই ভালো, যদি এটা একটা ভালো উদ্যোগ। আরও কিছু উদ্যোগ বাংলাদেশ ব্যাংক কিন্তু এবার নিয়েছে, কিন্তু আমার কথা হলো যে উদ্যোগগুলো ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশন যদি না হয়, বাস্তবায়িত যদি না হয়, তাহলে উদ্যোগগুলো নিয়ে তো আগের মতোই উদ্যোগ নেওয়া তাহলে এই হবে। যে আপনি যেটা বলছেন যে উদ্যোগ ভালো, বাট বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তো এই বাস্তবায়নের ক্ষেত্রে যাতে সমস্যাটা না থাকে, বা বাস্তবায়নটা কিভাবে হলে এটার আর সমস্যা থাকবে না? ওনারা যে ইয়েটা নিয়েছে আমি দেখেছি, কিন্তু আমি মনে করি আমাদের সাথে ওনাদের কথা বলা দরকার। আমরা যারা এই সেক্টরে কাজ করছি, অ্যাসোসিয়েশন, চেম্বার, নারী অ্যাসোসিয়েশন, নারী ফোরাম অনেক আছে, এখন আমাদেরকে নিয়ে ওনাদের বসা উচিত যে এই খসড়াটা আমরা করেছি এবং আমরা কিছু ইনপুট দিতে পারি কি না। তো সেখানে যদি আমরা কিছু ইনপুট দিতে পারি, আমরা যদি কিছু বলতে পারি, তাহলে হয়তো আমার জিনিসটা আরও একটু সহজ হবে এবং বোঝাপড়াটা ভালো হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনের জায়গাটাও মনে হয় তৈরি হবে। ওনারা দিয়ে ছেড়ে দিলেন তো লাভ নেই। তার মানে সরকার এবং আপনাদের মধ্যে আসলে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাও আসলে এই বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় বাধা, মানে কমিউনিকেশন গ্যাপ। হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদেরকে নিয়ে যদি ওনারা মিটিং করে, এই যে বাজেট এসছে, আমি আশা করি আমাদেরকে ওনারা ডাকবেন,
আমাদেরকে নিয়ে ওনারা বসবেন যে বাজেটে নারীদের জন্য কী এখন ওনারা যদি না বসেন তাহলে ওনারা তো ওনাদের ওয়েতে করে যাবেন, আসলে লাগবেটা কি আমরা বলতে পারবো। সো ওনাদের ওয়েতে যেটা করবেন আমাদের থেকে কিছু নিয়ে, তাহলে আমার বাজেটটা একটু সুন্দর বাজেট, ঠিক মতো বাজেট হতো এবং ডিসবার্সটাও ঠিক মতো হতো। আপা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার সার্বিকভাবে আর কি বলার আছে? একটু ঈদ নিয়ে আমরা কথা বলি, তো সেখানে বলবো যে ঈদের জন্য অবশ্যই নারীরা কাজ করছেন, নারীদেরকে আরও একটু বেশি সাহায্য দিতে হবে, প্ল্যাটফর্মটা দিতে হবে, তাদের প্ল্যাটফর্ম পণ্যটা করে বিক্রির। দিতে হবে, এবং জয়তিতে যে নারীদের থেকে যে টাকাটা নেওয়া হয় আমি মনে করি এটা না নেয়া, এত বড় অ্যামাউন্ট না নিয়ে এই ছোট ছোট বুথ করে দিয়েছে, এগুলিকে চালাবার জন্য সাহায্য করা, আর নতুন নতুন ডিজাইন তৈরি করা। ডিজাইনের ক্ষেত্রে আমি গভর্নমেন্টের একটা বিরাট আছে, গভর্নমেন্ট যদি না হেল্প করে তাহলে আমরা কিন্তু ডিজাইনার বাইরে থেকে আনতে পারবো না। আমরা চাচ্ছি, চায়নাও চাচ্ছিল যে ডিজাইনার পাঠাবে, চায়না চাচ্ছিল আমরা 2-1 জন নারী পাঠাই, কিন্তু আমাদের কথা হলো না, তোমরা যদি ডিজাইনার পাঠাও তাহলে আমাদের এখানে অনেক নারীরা একসাথে শিখে নিবে। তো সেটা একটা বিরাট দিক ছিল। অনেক তো ফ্যাশন ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গেও তো আপনাদের কোলাবোরেশন হতে পারে। অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু সেখানে একটা জিনিস রয়ে গেছে যে আপনার ফান্ডের, তো সেই ফান্ডের জায়গাটা যদি গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করে ডেফিনেটলি আমরা তো তাদের সাথে কোলাবোরেট করে অনেক সুন্দর সুন্দর ডিজাইনও বের করতে পারি। আমাদের চারুকলাই তো আছে কত সুন্দর ডিজাইন বের করার। যে আমরা আশা করি যে সরকার আপনাদের এই বিষয়গুলো একটু আমলে নেবেন এবং যাতে করে আপনারা অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারেন, এই প্রত্যাশা আমরা রাখছি। ইনশাল্লাহ হয়তোবা সরকার এগুলো আমলে নেবেন এবং আপনারাও আরও বেশি উপকৃত হবেন এবং অর্থনীতিতে এবং জিডিপিতে আপনারা ভালো অবদান রাখতে পারবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই নারীদের নিয়ে এই কথাগুলো উঠে আসলো, যে এই চ্যানেলের থ্রুতে গভর্নমেন্টের কানেও যাবে আমি আশা করছি। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আর ঈদের শুভেচ্ছা রইল। যে আপনাকেও ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।